নমস্কার। প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাই টক থিয়েটারের একটি নতুন এপিসোডে। আমাদের আজকের গল্প সত্যজিৎ রায়ের রচিত কনওয়ে কাসলের প্রেতাত্মা। গল্প পাঠে শুভম এবং গল্পের সূত্রধর আমি শ্যামল। অন্যান্য চরিত্রে পার্থ, শ্যামল, শুভম এবং দীপ্ত। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প কনওয়ে কাসলের প্রেতাত্মা। তারিণী খুড়ো তাঁর এক্সপোর্ট কোয়ালিটি বিড়িতে দুটো টান দিয়ে বললেন, ভূতের গল্প তো অনেকেই বলতে পারে, তবে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলা গল্পের জাতই আলাদা। সেটা আর কজন পারে বলো? আপনি পারেন? প্রশ্ন করল ন্যাপলা। বলে খুড়ো অন্যদিকে চাইলেন। তারিণী খুড়োর এক্সপিরিয়েন্সের স্টক যে অফুরন্ত সেটা আমরা জানি। এই সেদিন অবধি সারা দেশময় টোটো করে বেরিয়েছেন। ভারতবর্ষের ৩৩টা শহরে ৫৬ রকম কাজ করেছেন উপার্জনের জন্য। তবে ১ বছরের বেশি কোনো কাজে টিকে থাকেননি, সে ব্যবসায়ী হোক আর চাকরিই হোক। এখন ৬৪ বছর বয়সে চরকিবাজি থামিয়ে কলকাতায় এসে রয়েছেন। বেনেটোলা লেনে একটা ফ্ল্যাট নিয়েছেন। এখানে বলে রাখি, তারিণী খুড়ো সকলেরই খুড়ো। বাবাও বলেন খুড়ো, আমিও বলি খুড়ো। ন্যাপলা একবার ওকে দাদু বলেছিল, তাতে বুড়ো মহা খেপে বললেন, এখনো বাস না পেলে অক্লেশে হেঁটে আসি বেনেটোলা টু বালিগঞ্জ। দাদু আবার কি? খুড়ো বলবি? আমি আর পাড়ার ৫টি ছেলে মিলে আমাদের দল। আমাদের বাড়িতেই আসেন তারিণী খুড়ো। এলেই খবর চলে যায়, আর ৫ জন তুরন্ত চলে আসে খুড়োর গল্পের লোভে। একটা গল্পে পুরো একটা সন্ধে কেটে যায়। খুড়ো বলেন, আর্টের খাতিরে খানিকটা রং চড়ানো ছাড়া গল্পগুলো ১৬ আনা সত্যি। আমি তখন থাকি পুনায়, বললেন তারিণী খুড়ো। পুনে, বলল ন্যাপলা। একটা গল্পের গন্ধ পাচ্ছি। ন্যাপলা যাতে বারবার ইন্টারাপ্ট না করে, তাই তার কোমরে একটা চিমটি কেটে দিলাম। ওই হলো, বললেন তারিণী খুড়ো। পুনে, পুনা, মুম্বাই, বোম্বাই, তিরুচিরাপল্লী, ত্রিচিনপল্লী, যে কোনো একটা বললেই হলো। আর আমি যখনকার কথা বলছি তখন তো সবে স্বাধীনতা এসেছে। পুনার পুনে হতে অনেক দেরি। পল্টু, একটা চা বলো। আমি লক্ষণকে ডেকে চা অর্ডার দিলাম, দুধ চিনি ছাড়া চা। আর খুড়ো তাঁর গল্প শুরু করলেন। আমি রয়েছি আমার এক বন্ধু রাধানাথ চাটুর্যের বাড়ি। সে ফার্গুসন কলেজে ইতিহাসের অধ্যাপক। কোডারমায় মাইকা মাইন্সের কাজে ইস্তফা দিয়ে শিবাজির শহরে এসেছি একটা হোটেলে ম্যানেজারি নিয়ে। আমার বয়স তখন এই ৩৪। পৌঁছবার দুদিনের মধ্যেই রাধানাথ নিয়ে গেল উকিল ঘনশ্যাম আপ্টের বাড়ি। সেখানে সন্ধ্যায় আড্ডা বসে, ৫ মেশালি আড্ডা, যাকে বলে মিক্সড ক্রাউড। আমরা ৩ জন ছাড়া আসে মহারাষ্ট্র ব্যাংকের এজেন্ট মিস্টার যোশী, আর ম্যাকডরমট কোম্পানির উচ্চপদস্থ কর্মচারী মিস্টার হরিহরন, আর পুলিশের ইন্সপেক্টর মিস্টার আগাশে, আর ওই তরুণ সাংবাদিক আনোয়ার কুরেশি। কুরেশির বয়স আমাদের মধ্যে সবচেয়ে কম, ৩০ পৌঁছায়নি। তুখোর ছেলে, বুঝলে, হ্যান্ডসাম চেহারা, চোখে জলজলের দৃষ্টি। সে আসে হরিহরনের সঙ্গে দাবা খেলতে। তারা ঘুঁটি এঘর ওঘর করেন, আর আমরা বাকি ৫ জনে মারি আড্ডা।
সবচেয়ে বেশি কথা বলেন বাড়ির কর্তা আপটে সাহেব নিজে। আমার বিশ্বাস তার কথা বলার প্রয়োজনেই এই আড্ডার সৃষ্টি। কিছু লোক আছে না, যারা সাঙ্গপাঙ্গ ছাড়া বাঁচতে পারে না। এই সাঙ্গপাঙ্গ যদি তোষামুদে হয় তাহলে তো কথাই নেই। অবশ্যই আড্ডার সকলে আপটেকে তোষামত করে বললে ভুল হবে, তবে ওর মতামতের প্রতিবাদ কেউ করে না। আকাশের মতো খোশ মেজাজের দারোগা আমি আর দুটো দেখিনি। অবশ্যই যখন প্রথম আলাপ হলো তখন তিনি একটা ব্যাপারে কিঞ্চিত দুশ্চিন্তাগ্রস্ত। সম্প্রতি কিছু টাটকা জাল নোট পাওয়া গেছে পুনাতে। জালিয়াত কারা এবং তাদের আস্তানাটা কোথায় তাই নিয়ে পুলিশ দপ্তরে বেশ চাঞ্চল্য পড়ে গেছে। আগাশেকে তাই মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে পড়তে দেখা যায়। দলের মধ্যে স্বল্পভাষী হলেন মিস্টার যোশী, তবে শ্রোতা হিসেবে তিনি কিন্তু চমৎকার। সব কথায় উদ্গ্রীব হয়ে শোনেন, হাসির কথাতে তো ঘর কাঁপিয়ে অট্টহাস্য করেন, আর দুঃখের কথায় তার জিভ দিয়ে চুকচুক শব্দ শুনে আপটের পোষা ডালমেশিয়ান বারান্দা থেকে ল্যাজ নাড়তে নাড়তে যোশীর কাছে চলে এসেছে, এ ঘটনা বহুবারই ঘটেছে। আমার স্টকে হাজার গল্প, বাংলার বাইরে বছরের পর বছর কাটিয়ে ইংরাজিটাও বেশ রপ্ত, তাই আমার একটা বেশ পজিশন হয়ে গেল আপটের আড্ডায়। কি প্রসঙ্গে মনে নেই, একদিন কথা উঠল অশরীরী আত্মা। দেখা গেল আপটে ছাড়া সকলেই ভূতে বিশ্বাস করে। আমি আপটেকে বোঝালুম যে পুরাণ, শেক্সপিয়ার, ডিকেনসন, রবীন্দ্রনাথ, দেশ বিদেশের উপকথা সবেতেই তো ভূতের উল্লেখ আছে, কাজেই ভূতে বিশ্বাস না করার কোনো কারণ থাকতে পারে না। আপটে তবুও মাথা নাড়ে। সে বিজ্ঞানে বিশ্বাসী, যুক্তিবাদী মন তার, খালি বলে ভূত জিনিসটা ভুয়ো। হঠাৎ কেন জানি না রোগ চেপে গেল। ধাঁ করে 1000 টাকার বাজি ধরে ফেললুম। বললুম 2 মাসের মধ্যে ভূত দেখিয়ে দেবো তোমায়। আপটে তো হেসেই উড়িয়ে দিল। সাবধান, 1000 টাকা খোয়া যেতে চলেছে তোমার, এটা তোমায় বলে দিলাম। অবশ্যই আমার দিক থেকে ব্যাপারটা অতিমাত্রায় রিক্সি হয়ে গিয়েছিল, তাতে সন্দেহ নেই। রাধানাথের কাছে ভৎসনাও শুনতে হয়েছিল, কিন্তু বাজির ব্যাপারে দাবার মতোই চাল ফেরত নেওয়া যায় না, কাজেই ব্যাক আউট করার কোনো প্রশ্নই ওঠে না। এরই দিন 7 বাদে আমাদের আড্ডায় এলেন প্রফেসর অটো হেলমার। জার্মানি স্টুটগার্ট শহরের বাসিন্দা, ভদ্রলোক পক্ষীবিদ। ভারতবর্ষে এসেছেন ভারতীয় পাখির ডাক রেকর্ড করতে। টেপ রেকর্ডার জিনিসটা তখন সবে আবিষ্কার হয়েছে। সাহেবের কাছেই প্রথম দেখলুম সেই আশ্চর্য যন্ত্র। আমাদের নানা রকম পাখির ডাক শুনিয়ে সাহেব বললেন, পুনায় এক জায়গায় নাকি তিনি হুতম প্যাঁচার ডাক শুনেছেন। সেইটে রেকর্ডিং করতে পারলেই নাকি তার মনোবাঞ্ছা পূর্ণ হয়। প্যাঁচার ডাকের ভালো রেকর্ডিং তিনি এখনো পাননি। কোথায় শুনলে ডাক? প্রশ্ন করলেন আপটে। তাতে হেলমার সাহেব একটা বাড়ির বর্ণনা দিলেন। দুর্গ প্যাটার্নের প্রাচীন পরিত্যক্ত সাহেব বাড়ি, সেন্ট মেরি গির্জার পূব পাশে। তারই কম্পাউন্ডে নাকি 2 রাত আগে প্যাঁচাটা ডাকছিল। সাহেব ছিলেন গাড়িতে, সঙ্গে টেপ রেকর্ডার। চলন্ত অবস্থাতেই ডাকটা শুনে গাড়ি থামিয়ে নেমে কম্পাউন্ডের পাঁচিলের ধারে 1 ঘন্টা দাঁড়িয়ে থেকেও কোনো ফল হয়নি। প্যাঁচাটা আর ডাকেনি। বাড়ির বর্ণনা এবং অবস্থান শুনে আমাদের অনেকেই বললেন যে সেটা কনওয়ে কাসল। এখানে বলা দরকার যে ব্রিটিশ আমলে পুনা ছিল সাহেবদের একটা বড় ঘাঁটি।
মিলিটারি তো বটেই, সিভিলিয়ানরাও থাকতেন অনেকে পুনা শহরে। তারা অনেকেই রিটায়ার করার পর পুনাতে বাড়ি করে সারা জীবন সেখানেই কাটিয়ে দিতেন। ব্রিগেডিয়ার কনওয়ে ছিলেন এইরকমই একজন সাহেব। তারই তৈরি বাড়ি এই কনওয়ে কাসল। কুরেশি বাড়িটা সম্বন্ধে কিছু তথ্য জানে। সেই বললে, বাড়িটা তৈরি হয় কুইন ভিক্টোরিয়া যে বছর ভারত সম্রাজ্ঞী হন সেই বছর, অর্থাৎ 1876 খ্রিস্টাব্দে। কনওয়ে এই বাড়িতে প্রবেশ করার 6 মাসের মধ্যেই নাকি তার স্ত্রী ও 2 ছেলে মারা যায়। ছেলেরা অবশ্যই বাড়িতে মরেনি, তারা দুজনেই ছিল আর্মিতে, মরেছিল দ্বিতীয় আফগান যুদ্ধে। স্ত্রী মারা যায় যক্ষা রোগে, আর তার 3 মাসের মধ্যেই কনওয়ে নিজেও মরে। কিভাবে মরে জানা যায়নি, তবে অনেকের ধারণা সে আত্মহত্যা করে। মোট কথা, সেই থেকে ওই বাড়ি অভিশপ্ত বাড়ি বলে পরিচিত। কেউ আর সে বাড়িতে থাকেনি। সকলের পক্ষে সম্ভবও হতো না, কারণ এত পেল্লায় বাড়ি মেনটেন করা মুখের কথা নয়। আসবাবপত্র যা ছিল সবই নাকি কনওয়ের এক আত্মীয় বিলেত থেকে এসে নিলামে বিক্রি করে দেয়। রাধানাথ তো সব শুনে টুনে বলল, কনওয়ে কাসল সম্বন্ধে একটা ঘটনা শুনেছি, সেটা স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত। কোন স্বদেশী আন্দোলন? প্রশ্ন করলেন আপটে। বাল গঙ্গাধর তিলকের সময়কার, বলল রাধানাথ। 19 শতাব্দীর একেবারে শেষের দিকে মেজর লেথব্রিজ বলে এক সাহেবকে হত্যা করার চেষ্টা করেছিল এক সন্ত্রাসবাদী দল। তারা নাকি ওই কাসলে তাদের গুপ্ত ডেরা করেছিল, পরে আত্মসমর্পণ করে। তবে তাদের লিডার আচরেকারকে নাকি ধরা যায়নি, সে বেপাত্তা হয়ে যায়। কনওয়ে কাসলে খোঁজ করা হয়েছিল কি? আপটে প্রশ্ন করলেন। মিস্টার আফটে, পুলিশও মানুষ, তাদেরও ভূতের ভয় আছে। ওই অভিশপ্ত বাড়ি রেড করতে গেলে রীতিমতো হিম্মত লাগে। এদিকে আমার কৌতূহল জাগিয়ে উঠেছে। ছেলেবেলা থেকেই ডান পিঠে মোর শখ, সেটা 34 বছরেও পুরোপুরি বজায় আছে। পরপর অতগুলো মৃত্যু যেখানে ঘটেছে, সে বাড়ির ভেতরে 2-1টা প্রেতাত্মা বাস করবে নাকি? বাঁচি জেতার পক্ষে এই যে একটা বড় সুযোগ। এর কিছুদিন পরেই হেলমার সাহেব আবার এলেন আড্ডায়, তার টেলিফুঙ্কেন টেপ রেকর্ডার সঙ্গে নিয়ে। ভদ্রলোকের মা কবজিতে ব্যান্ডেজ। বললেন, কাঁটা ঝোপে হাত কেটে গেছে। মুখের ভাব দেখে বোঝা যাচ্ছে না সুখবর না দুঃসংবাদ। তাকে বসতে দিয়ে সকলেই তার দিকে জিজ্ঞাসু দৃষ্টি দিলুম। খতমের ডাক শোনা যাবে কি? হেলমার কপালের ঘাম মুছে বললেন, ডাক তুলতে পেরেছি, পারফেক্ট হলো না। রাত 12টার পর পেঁচাটা ডাকলো, সঙ্গে সঙ্গে মেশিন চালু করলাম। তখন শহরের অন্য সব তো প্রায় নেই বললেই চলে। নিয়ম মতো নিখুঁত রেকর্ডিং হবার কথা, কিন্তু দেখো কি হয়েছে। শুনলাম পেঁচার ডাক। ছোটবেলা আমাদের বাদুর বাগানের বাড়ির পাঁচিলের ওপারে শ্যাওড়া গাছে একটা হতম পেঁচা থাকত, তাই তার ডাক আমার চেনা ছিল। ইনিও যে হতমের ডাক তাতে কোনো ভুল নেই, কিন্তু ডাকের সঙ্গে সঙ্গে আর একটা শব্দ তাতে সত্যিই বড্ড ডিস্টার্ব করছে। সাহেবের এত মেহনত 16 আনা সার্থক হলো না জেনে তার প্রতি বড্ড মমতা হলো। But what is that other sound? প্রশ্ন করল কুরেশি।
সে দাবা ছেড়ে এগিয়ে এসেছে। সেটাই তো বুঝতে পারছি না, মেশিনটাই গন্ডগোল বলে মনে হচ্ছে। এর আগে তো এরকম হয়নি কখনো। শুনলে মনে হয় যেন একটা যান্ত্রিক শব্দ, ঘটাং 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 ঘটাং, এই রকমই আর কি, খুবই ক্ষীণ। কিন্তু জার্মান পক্ষীবিদের মন যে তাতে খুঁত খুঁত করবে তাতে তো আশ্চর্যের কিছু নেই। প্লে দ্যাট এগেন প্লিজ। হঠাৎ বলে উঠলেন ইন্সপেক্টর আগাশে। তার শরীরটা টান, তার চোখে এক অদ্ভুত তীক্ষ্ণ দৃষ্টি, শিকারের গন্ধ পেলে যেমন হয় হিংস্র জানোয়ারের। হেলমেট টেপটা ব্যাক করে আবার চালালেন। আগাশে কোমর থেকে শরীরটা ভাঁজ করে কানটা নিয়ে গেছেন একেবারে স্পিকারের সামনে। ততক্ষণে অবশ্যই আমিও বুঝে গেছি আগাশে কি ভাবছেন। শব্দটা শুনে প্রিন্টিং মেশিনের কথা মনে হয়, ছোট পায়ে চালানো কল, যাকে বলে টেডল মেশিন। এই রকম যন্ত্রই সাধারণত ব্যবহার হয়ে থাকে নোট জাল করার কাজে। শব্দটা কাসেলের ভিতর থেকে আসছে না অন্য কোথাও থেকে আসছে সেটা অবশ্যই বোঝার উপায় ছিল না, কিন্তু তাও আগাশে স্থির করলেন যে কনওয়ে কাসেলসে পুলিশের রেড হবে। আগাশের হুমকিতে নাকি কিছু কনস্টেবল রাজিও হয়েছে অভিশপ্ত দুর্গে প্রবেশ করতে। এমনি খোশমেজাজ হলে কি হবে, অফিসার হিসেবে নাকি ভদ্রলোক অত্যন্ত কড়া। আমি কিঞ্চিৎ নিরাশ বোধ করছি। জালিয়াতরা যেখানে আস্তানা গেড়েছে সেখানে কি ভূত থাকার কোনো সম্ভাবনা আছে কি? মনে তো হয় না। পরদিন রাত্রিরে রেড। আড্ডার সকলে ফলাফল জানার জন্য উদ্গ্রীব। এমন সময় ইন্সপেক্টর সাহেব এসে হাজির। সে কি, তোমাদের তো আজই রেড হওয়ার কথা। আমাদের হয়ে আপটে বিস্ময় প্রকাশ করলেন। আগাশে একটা বোকা হাসি হেসে মাথা নেড়ে সোফায় বসে পড়লেন। ভাবতে পারো আজ বিকেল 5:30 সে গ্যাং ধরা পড়েছে। কোথায়? আমরা সমস্বরে জিজ্ঞেস করে উঠলাম। নাসিক। বললেন আগাশে। তাহলে ওই শব্দটা টেপ রেকর্ডারেরই কোনো গন্ডগোল হবে, ওটা বাইরের কোনো শব্দ না। কাল মাঝরাত্রে আমি কাসলের আশেপাশে ঘোরাঘুরি করে কোনো শব্দ পাইনি। আর কিছু বলার নেই। সমস্ত ব্যাপারটার মধ্যে একটা এই বেলুন চোপসানো ভাব, অথচ তার কোনো কারণ নেই। জালিয়াতদের দল ধরা পড়েছে এ তো ভালো কথা, কিন্তু পুনায় কনওয়ে কাসেলসে ধরা না পড়েছে অন্য শহরের অন্য জায়গায়। কিন্তু তাও বলতে হবে যা ঘটেছে তার মধ্যে একটা নাটকের অভাব। অবশ্যই পর মুহূর্তেই আমার মনে হলো, জালিয়াত যখন নেই তখন ভূত থাকতে বাধা কি? কনওয়ে কাসেলসে একবার হানা দিলে দোষ কি? চাটা শেষ করে আমি কথাটা পারলাম। কে কে যেতে রাজি আছো বলো। যোশী গোড়াতেই বললে যে তার ধুলোতে অ্যালার্জি, তাই ওই পোড়ো বাড়িতে যাওয়া সম্ভব নয়। হরিহরণ বললেন, আমি যাব, কিন্তু আপটে সাহেবেরও যাওয়া চাই। ভূত যদি থাকে তা সেটা ওর চাক্ষুষ দেখা উচিত। আমাদের কথা উনি নাও মানতে পারেন। আপটে বললেন, ঠিক আছে, আমি যাব, এবং আমি সঙ্গে ক্যাশ 1000 টাকা নিয়ে যাব। আমার কন্ডিশন হলো যে মিস্টার ব্যানার্জিও যেন সঙ্গে টাকা রাখেন। বাজির টাকা ফেলে রাখা নিয়ম বিরুদ্ধ। আমি বললুম, তথাস্তু, তাহলে কালই হোক এক্সপিডিশন। এইখানে কুরেশি বললে তাকে নাকি 2 দিনের জন্য কোলাপুর যেতে হতে পারে একটা রিপোর্টিংয়ের ব্যাপারে। ফিরে এসে সে যেতে প্রস্তুত আছে। আমরাও তাতে রাজি হয়ে গেলুম।
আগাশে এতক্ষণ চুপ করে আমাদের কথাগুলো শুনছিলেন। এবার তিনি মুখ খুললেন। জেন্টলম্যান, তোমাদের একটা প্রশ্ন করতে চাই। কাসলের সদর দরজা যদি তালা দিয়ে বন্ধ থাকে, তাহলে সেটা খোলার যন্ত্র বা জানালা ভেঙে খোলার সরঞ্জাম এসব তোমাদের আছে কি? কাজটা কিন্তু সহজ নয়। এই প্রশ্নের জবাব অবশ্যই হ্যাঁ হতে পারে না। আমাদের যেটা আছে সেটা হলো উদ্যম আর উৎসাহ। যন্ত্রপাতি থাকবে কোত্থেকে? আমরা ওর মুখের দিকে চাওয়াচাওয়ি করছি দেখে আগাশে একটু হেসে বললেন, কাজেই বুঝতে পারছো আমি ছাড়া তোমাদের গতি নেই। ভালোই হলো। শুধু জানলা দরজা ভেঙে খোলার সরঞ্জাম তো নয়, একটা আগ্নেয়াস্ত্র থাকবে সঙ্গে, এটা কম ভরসার নয়। জুন মাস, দিনে বেজায় গরম, রাত্রির দিকটা তবু একটু ঝিরঝিরে হাওয়া দেয়। বন্দোবস্ত অনুযায়ী খাওয়া দাওয়া সেরে ঠিক 11:30টার সময় আমরা 6 জন সেন্ট মেরি গির্জার সামনে জমায়েত হলাম। পাড়াটা নির্জন, গাড়ি চলাচল নেই বললেই চলে। আমরা দল বেঁধে এগুলাম কনওয়ে কাসেলসের দিকে। ফটক থেকে কাসেলের দরজা অবধি লম্বা রাস্তা। এককালে বাহার ছিল রাস্তাটার, সেটা আঁচ করা যায়। এখন পথ বলতে প্রায় কিছুই নেই। টর্চের আলোয় কোনো রকমে আগাছা বাঁচিয়ে পা ফেলতে হয়। বাড়িটা আমাদের সামনে অনেকখানি জায়গা জুড়ে এক বিশাল প্রেতপুরীর মতো দাঁড়িয়ে আছে। কেউ যেন কস্মিন কালেও সেখানে ছিল, সেটা এখন আর বিশ্বাস হয় না। দলে আছি বলে রক্ষে, না হলে যতই ডানপিটে হই না কেন, 80 বছরের মধ্যে মানুষের পা পড়েনি এমন একটা থমথমে অন্ধকার অট্টালিকার সামনে দাঁড়িয়ে বুকের মধ্যে যে একটা টেডেল মেশিন চলতে শুরু করেছে, সেটা তো অস্বীকার করা যায় না। আকাশে সদর দরজাটা ঠেলা দিতেই সেটা একটা জান্তব আর্তনাদ করে ধীরে ধীরে খুলে গেল। আর সেই সঙ্গে ইঁদুর, বাদুর, পায়রা, চামচিকি, গিরগিটি, চুঁচো মেশানো একটা গন্ধের ধাক্কায় আমরা সবাই যেন বেশ কয়েক হাত পিছিয়ে গেল। তারপর দুরু দুরু গক্ষে সবাই মিলে ঢুকলাম ভেতরে। একটা ল্যান্ডিং, বাঁদিকে চওড়া কাঠের সিঁড়ি উঠে গেছে দোতলায়। আগে একতলায় সেরে তারপর দোতলায় যাব, এটাই আমার ইচ্ছে ছিল। দেখলাম সকলেই তাতে সায় দিলে। আমরা সার বেঁধে গিয়ে ঢুকলুম একটা বিশাল ঘরে। সম্ভবত ডাইনিং রুম ছিল এটা। সারা ঘরে একটিও আসবাবপত্র নেই ঠিকই, কিন্তু দেওয়ালের ধুলি মলিন ওয়ালপেপারের উপরে বড় বড় ছবির ফ্রেমের দাগ রয়েছে। খানতিনেক দেয়াল বাতি মরচে ধরা ব্রাকেট রয়েছে, আর সিলিং থেকে ঝুলে আছে ঝাড় লণ্ঠন আর টানা পাখার হুক। এটার কড়িকাঠেই বাদুর ঝোলার তো কথা, তবে তারা বোধহয় রাত্রে খাদ্যের সন্ধানে বেরিয়েছে। এত বড় বাড়ির এতগুলো জানলার মধ্যে কয়েকটা কি আর খোলা নেই? বাদুর না থাকলেও ছোট ছোট চতুষ্পদ প্রাণী যে কিছু রয়েছে, সেটা মেঝের এদিক ওদিক থেকে সরাত সরাত শব্দেই বুঝতে পারছি। এতক্ষণে সবাই একটা জমাট দল বেঁধে চলাফেরা করছিলাম। বড় ঘর পেয়ে সেটা কিছু আলগা হলো। ঘুরেসি দেখলুম একাই একটা টর্চ নিয়ে হলঘরের পাশের একটা দরজা দিয়ে বেরিয়ে গেল। আপটেও খানিকটা এগিয়ে গেছে আমাদের ছেড়ে। তারও নিজস্ব একটা টর্চ আছে। ভূত এখনো চোখে পড়েনি ঠিকই, কিন্তু
এর চেয়ে ভালো ভৌতিক পরিবেশ আর কি হতে পারে আমি জানি না। হল ঘরের একটা দরজা দিয়ে ডাইনে ঘুরেই একটা প্যাসেজ পড়ল। সেটা ডাইনে বাঁয়ে দুদিকেই ঘরের সারি। আকাশে তার 5 সেলের টর্চ জেলে এগিয়ে চলল প্যাসেজ ধরে। আমরা তার পিছনে। ঘর পড়লে দরজা দিয়ে আলো ফেলে একবার চোখ বুলিয়ে নিচ্ছি। এইভাবে 5খানা ঘর দেখার পরে একটা ঘটনা ঘটল, যেটা ভাবতে এখনো গায়ের লোম খাড়া হয়ে ওঠে। একটা গোঙানির শব্দের সঙ্গে সঙ্গে প্যাসেজের শেষ প্রান্তে বাঁয়ের দরজা থেকে পিছন ফিরে টলতে টলতে বেরিয়ে এলো কুরেশি। তার মুখ দেখতে না পেলেও আতঙ্কের ছাপ রয়েছে সর্বাঙ্গে, সেটা বুঝতে পারছি। ঘাড় কুঁজো, হাত দুটো পিছনে এবং কনুইয়ের কাছে ভাঙা, হাতের আঙুলগুলো ফাঁক। আকাশের সঙ্গে সঙ্গে আমরাও দৌড়ে এগিয়ে গেলাম কুরাইশির দিকে। আপটে এখনো আমাদেরই সঙ্গে রয়েছে। কি হলো, কি ব্যাপার? আকাশকে ব্যস্তভাবে প্রশ্ন করলেন। কুরেশি কাঁপা হাত দিয়ে খোলা দরজাটার দিকে দেখিয়ে দিলে। ঘরের ভিতর আলকাতরার অন্ধকার। আকাশে তার টর্চটা ফেলতে প্রথমে বিপরীত দিকের দেওয়াল ছাড়া আর কিছুই দেখা গেল না। তারপরে টর্চটা একটু তুলতেই যা দেখলুম তাতে শরীরের রক্ত হিম হয়ে গেল। সিলিং থেকে ঝুলছে দড়ি, আর সেই দড়ি ফাঁস দিয়ে বাঁধা একটি আস্ত নরকঙ্কালের গলায়। ধন্যী ইন্সপেক্টর আকাশে। এই চরম আতঙ্কের মুহূর্তেও সে দিব্যি ঠান্ডা গলায় বললে, ইনি সেই স্বদেশি গ্যাংয়ের লিডার আচরেকর বলে মনে হচ্ছে। এই কারণেই বেপাত্তা হয়ে গেছিলেন ভদ্রলোক। বাট এ স্কেলিটন ইজ নট এ গোস্ট। ঠিকই বলেছেন মিস্টার আপটে। এবং তিনিও যেমন দিব্যি স্বাভাবিকভাবে কথাটা বললেন, তাতে তার নার্ভের তারিফ না করে পারা যায় না। সরি, হঠাৎ সামনে কঙ্কালটা দেখে একটু বেসামাল হয়ে পড়েছিলাম। সরি বললেন কুরেশি। কিন্তু ওটা কি? প্রশ্নটা করলেন আকাশে। তার টর্চের আলো এখন সিলিং থেকে নিচের দিকে নেমেছে। ঘরের কোণে ধুলো আর মাকড়সার জালে মুড়ি দেওয়া কিসের জানি একটা স্তূপ। আলোটা ভালো করে ধরতে বুঝতে পারলুম জিনিসটা কি, আর পেরে একেবারে তাজ্জব বনে গেল। এই যে দেখছি একটা ট্রেডল মেশিন, এখানে ছাপার যন্ত্র কি করছে? আকাশে ব্যাপারটা একটু খুব সহজ এক্সপ্লেনেশন দিয়ে বললেন, আচ্ছা, এটা যদি সন্ত্রাসবাদীদের ঘাঁটি হয়ে থাকে তাহলে ছাপার কল থাকা অস্বাভাবিক নয়। 1 নম্বর, তাদের মুখপত্র লুকিয়ে ছাপ্পার জন্য কলের দরকার হতো। 2, সন্ত্রাসবাদীরা টাকার প্রয়োজনে নোট জাল করেছেও অনেক শোনা গেছে। রাধানাথ এ কথায় সায় দিল। মাথার উপর ঝুলন্ত কঙ্কাল আর তার নিচে নির্জীব যন্ত্রটা অদ্ভুতভাবে যেন একটা অতীত যুগের সাক্ষ্য দিচ্ছে। আরও অনুসন্ধানের প্রয়োজন আছে কি? প্রশ্ন করলেন মিস্টার আপটে। আমরা সকলেই বললাম যে যখন এসেছি তখন সারা বাড়িটা না দেখে ফিরব না। আমি অবশ্যই কথাটা সবচেয়ে বেশি জোর দিলাম। কঙ্কাল হলো মৃত ব্যক্তির দেহের পরিণাম। তার আত্মা কি অবস্থায় আছে তা কে বলতে পারে। প্যাসেজ দিয়ে যখন উল্টো মুখে অর্ধেক পথ এসেছি তখনই শুনতে পেলাম সেন্ট মেরি চার্চের ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজল। ঘণ্টার রেশ মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আর একটা শব্দ শুরু হলো, যেটা আমাদের হাঁটা বন্ধ করে দিল। যে ঘর থেকে এলাম সে ঘর থেকেই আসছে শব্দটা। টেডেল মেশিন চলতে শুরু করেছে, আর তার শব্দে সারা কনওয়ে কাসল গম গম করছে।
সেই সঙ্গে মাথার উপরে ডানার ঝটপটানি শুরু হয়েছে, কারণ ঘুলঘুলির বাসিন্দা পায়রাগুলোর ঘুম ভেঙে গেছে প্রেসের শব্দে। আমরা 6 জনে রুদ্ধশ্বাসের শব্দটা শুনছি। দ্বিতীয়বার ওই ঘরের দিকে যাবার কোনো মানে নেই, কারণ জানি সে ঘরে যন্ত্র চালানোর মতো কোনো লোক নেই। হয়তো ওই আছড়ে করি এককালে যন্ত্রটা চালিয়েছে, তারপর এক সময়ে ব্রিটিশ পুলিশের হাতে লাঞ্ছনা এড়াবার জন্য গলায় দড়ি দিয়ে মরেছে। আর সেই থেকে প্রতিদিন মাঝরাত্রে তার পেতাত্মা ওই টেডল মেশিন চালিয়ে এসেছে। তার মানে হেলমারের রেকর্ডারে যে শব্দটা উঠেছিল সেটা এরই শব্দ। কনওয়ে ক্যাসলসের বাইরে বেরোবার পর বেশ কিছুক্ষণ কারো মুখে কথা নেই। হরিহরণ অসুস্থ বোধ করছে, সে গিয়ে তার গাড়িতে উঠে পড়ল। কথা ছিল আপটে তার গাড়িতে আমাদের পৌঁছে দেবে। তার ডজ সিটানে ওঠার আগে সে আমার হাতে একটা খাম ধরিয়ে দিয়ে বলল, 1000 রুপি নোটস, গুনে নাও। আমার তখন রীতিমতো অস্বস্তি লাগছে, তবে এ তো আর এলেবেলে খেলা নয়। এ বেট ইজ এ বেট। খাম থেকে নোটের গোছাটা বার করে রাস্তার আলোতে একবার দেখে নিলাম, 10 খানাই আছে। 3 দিন পরে এক শনিবারের সন্ধ্যায় নেপিয়ার হোটেলে ডিনার হলো। আমি খাওয়ালুম। তখনকার সস্তা গন্ডার দিনে 7 জনের বিল হলো 190 টাকা। আজ হলে বড় হোটেলে 7 জনের 5 কোর্স ডিনারে 1000 টাকায় হতো কিনা সন্দেহ। তাহলে খুব দাও মারলেন বলুন। খুড়ো উত্তর দিতে একটু সময় নিলেন, কারণ সদ্য আনা 3য় কাপ চায়ে গলা ভেজানো আছে, তারপর আবার বিড়িও ধরানো আছে। তা বটে। অবশেষে বললেন খুড়ো, তবে ঘটনার শেষ এখানেই নয়, আরও আছে। আমরা সকলেই প্রশ্ন করলাম। এরপরে আর কি থাকতে পারে সেটা ভেবে পাচ্ছিলাম না। ঘটনার কদিন পরে এক সকালে আমাদের বাড়িতে এসে হাজির হলো আমাদের আড্ডার সাংবাদিক আনোয়ার কুরেশি। বললে, আমার গাড়ি আছে, তোমাদের একটা জায়গায় নিয়ে যেতে চাই, 20 মিনিট স্পেয়ার করতে পারো? কৌতূহল হলো। রাধানাথ আর আমি গিয়ে উঠলুম তার গাড়িতে। কুরেশি নিজেই ড্রাইভ করে। কিছু দূর যেতেই বুঝলুম গাড়ি চলছে আমাদের সেই কনওয়ে ক্যাসলসের দিকে। কেন যাচ্ছে সে কথা বললে না ছোকরা, খালি বললে এ কদিনে সে নাকি আরও তথ্য আবিষ্কার করেছে কনওয়ে সাহেব সম্বন্ধে। একটি খবর নাকি বিলিতি কাগজে ছাপেনি, দিশি কাগজে পেয়েছে, সেটা কুরেশি। ব্রিগেডিয়ার কনওয়ে তার এক পাংখার বর্দারকে বুট দিয়ে লাথি মেরে ফেলেছিল। তাতে রাধানাথ বললে সেটা নাকি সে যুগের একটা স্বাভাবিক ঘটনা। গরমকালে মাঝরাত্রে পাংখা বর্দাররা পাখা টানতে টানতে ঘুমিয়ে পড়ত। মশার কামড়ে ঘুম ভেঙে যেত সাহেবদের, আর তখন রাগে দিকবিদিক জ্ঞান হারিয়ে এমন প্রহার করত ভৃত্যকে যে সে বেচারা অনেক সময় মরেই যেত। মিনিট 5 মধ্যেই গাড়ি থামল কনওয়ে ক্যাসলের গেটের সামনে। কুরেশির পিছন পিছন আমরা গিয়ে ঢুকলাম ক্যাসেলের ভেতরে। দিনের বেলাও রীতিমতো অন্ধকার, ঢুকলে গা ছমছম করে। আমরা কি আবার সেই ঘরেই যাচ্ছি? রাধানাথের এ প্রশ্নের কোনো জবাব দিলে না কুরেশি, তবে তার লক্ষ্য যে ওই একই ঘরের দিকে তাতে কোনো সন্দেহ নেই। কি দেখব কে জানে, শিরার মধ্যে একটা চাঞ্চল্য অনুভব করলাম। কুরেশি ছোকরাটা নির্বিকার, আর তা হবে নাই বা কেন? সে ঘর
যে খালি। দড়ি, কঙ্কাল, ছাপার যন্ত্র সবই হাওয়া। আমাদের হতবম্ব ভাব থেকে কুরেশি হো হো করে হেসে উঠলে। তারপর এক অদ্ভুত প্রশ্ন করলে। আপনার বাড়িতে চা ছাড়া কিছু খেয়েছো কখনো? প্রশ্নটা অপ্রত্যাশিত হলেও বললুম, কই না তো। ওই তো, লোকটা হাড় কঞ্জুস। তাছাড়া ওর আত্মম্বরী ভাবটা না আমাকে মাঝে মাঝে ইরিটেট করে। তুমি বাজিটা ফেলে মোটেই বুদ্ধিমানের কাজ করনি। তোমার নির্ঘাত 1000 টাকা খসত। তাই ভাবলাম কনওয়ে কাসেলে যদি ভূতের ব্যবস্থাটা করাতে পারি তাহলে তোমারও লাভ, উনিও জব্দ। তাই 2 দিন সময় নিয়েছিলাম। কঙ্কালটা আমার বন্ধু আর্টিস্ট কুলকার্নির বাড়ি থেকে আনা। ট্রেডল মেশিনটা শিবাজি জব প্রেসের। প্রোপ্রাইটার মধুকর ঢন্ডির ছেলে আমার সঙ্গে স্কুলে পড়তো। ওটার জন্য কিছু দক্ষিণা লাগবে। আর ওদেরই আপিসের এক ছোকরা অন্ধকারে ঘাপটি মেরেছিল, সেই কলটা চালায়। বেচারা অনেক মশার কামড় খেয়েছে, তাকে কিছু বকশিস দিয়েছি। আমি আর কথা বলতে দিলুম না কুরেশিকে। এক হিসেবে পুরো টাকাটাই ওর প্রাপ্য, কিন্তু 500-র বেশি কিছুতেই নিতে রাজি হলো না। প্যাসেজ থেকে বেরিয়ে যখন ল্যান্ডিংয়ে এসেছি তখন কুরেশি বললে, একবার দোতলায় যাবে নাকি? দেখবার জিনিস আছে কিন্তু। এলেই যখন। কাঠের সিঁড়ি দিয়ে যুদ্ধের দামামার মতো শব্দ তুলে 3 জনে ওপরে হাজির হলুম। ল্যান্ডিং পেরিয়ে বৈঠকখানা। একটা সনসন মচমচ শব্দ পাচ্ছিলুম, কিন্তু সেটা যে কি সেটা বুঝতে পারছিলুম না। বৈঠকখানার ঘরে ঢুকে প্রচণ্ড চমক। এই ঘরে যে একেবারে আসবাবে ঠাসা। ভিক্টোরিয়া যুগের সোফা, টেবিল, আয়না, মার্বেলের মূর্তি, দেওয়ালের বাতি, কার্পেট, ঝাড় লণ্ঠন, কোনোটাই বাদ নেই। মনে হয় ঠিক যেমন ছিল তেমনি আছে, তবে সব কিছুর উপর 80 বছরের ধুলো জমে সেগুলোর আসল চেহারা বেমালুম ঢেকে দিয়েছে। কিন্তু মোক্ষম চমকটা ঘরের মেঝে বা দেওয়ালে নয়, সেটা হলো সিলিংয়ে। সিলিংয়ে দুলছে একটি বিশাল শতচিহ্ন টানা পাখা, যার হাওয়া এই জুন মাসের ঘাম ছোটানো গরমেও আমাদের প্রাণ জুড়িয়ে দিচ্ছে। কিন্তু এই পাখা টানছে কে, আর টানছে কিভাবে? কারণ পাখার তো কোনো দড়ি নেই, অর্থাৎ সেটাকে টানারও কোনো উপায় নেই। ভূতের উৎপাত বলে এ ঘরে কেউ প্রবেশ করেনি, তাই জিনিসগুলো নিলাম হয়নি। আমি ঘরটা আবিষ্কার করি ভূতের সব ব্যবস্থা করার পর। তারপর ভেবে মনে হলো কঙ্কাল আর ট্রেডল মেশিনে ব্যাপারটা আরও জমবে। অবাক বিস্ময়ে বেশ কিছুক্ষণ রইলুম চেয়ে। অশরীরী পাংখাবারদারদের অদৃশ্য হাতে টানা পাখার দিকে। ভূত বলেই তো তার ক্লান্তি নেই, ঘুম নেই, সাহেবদের লাথিতে মৃত্যু নেই। আমরা যখন সিঁড়ি দিয়ে নামছি তখনও বেশ কিছুক্ষণ ধরে শুনতে পেলুম ওই টানা পাখার শব্দ। কঙ্কাল আর ছাপার কলের ব্যাপারটা কুরেশির কারসাজি জেনে মনে একটা খচখচে গিল্টি ভাব জেগে উঠেছিল। এখন বুঝতে পারলুম দিব্যি নিশ্চিন্ত লাগছে। আপনারা এতক্ষণ শুনছিলেন সত্যজিৎ রায়ের রচিত কনওয়ে কাসলের প্রেতাত্মা। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং অবশ্যই শেয়ার করবেন। শুনতে থাকুন টক থিয়েটার, প্রত্যেক শুক্রবার ঠিক রাত 9টায়।
powered by One Feather Entertainment.